সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটি নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা নূতন। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় চলে যাই। আপা, আমাদের এটি নিউজের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমিও সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। ধন্যবাদ। বর্তমান যুগের শিল্পীরা হঠাৎ করে জনপ্রিয় হন, আবার হঠাৎ করে লোকচক্ষুর অন্তরালে চলে যান, কিন্তু চিত্রনায়িকা নূতন ব্যতিক্রম। আপনি জনপ্রিয় ছিলেন, এখনও জনপ্রিয় আছেন। আপনার এই জনপ্রিয়তার রহস্য কি? আসলে রহস্য বলতে তো কিছু নেই। একজন শিল্পী তার শিল্প সত্তাকে ধরে রাখতে পারলে সে এখন হোক বা আরও অনেক বছর হোক, যত বছরই যাক, বয়স হয়ে গেলেও সে কিন্তু তার লাইনে টিকে থাকে। আর আমার কথা হলো যে আমি শিল্পকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসি, এত ভালোবাসি যে যেটা আমি বলতে পারবো না, যে এটাকে আমার পক্ষে মানে সরিয়ে নেওয়াটা খুব দুষ্কর। আমি ভুলতে পারি না, কারণ আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম বলতে সেই স্বপ্ন না, ভাবতাম, ছবি দেখতাম, দেখলে ভাবতাম যে আমি যদি এরকম কাজ করতে পারতাম, আমি যদি এরকম হতে পারতাম। এটা আমার ছোটোবেলারই একটা ছিল, স্বপ্ন ছিল। তো আল্লাহর অশেষ রহমতে আমার সেই স্বপ্ন আল্লাহ পূরণ করেছে। আমি চলচ্চিত্র জগতে এসেছি, কাজও করেছি, এবং আমি 2017 পর্যন্ত কাজ করে গিয়েছি। 2017 সাল পর্যন্ত কাজ করে গিয়েছি। তো এখন যে চলচ্চিত্রের যে অবস্থা, আমাদের মতো সিনিয়র শিল্পীরা যারা আমরা আছি, আমরা তো কারো কাছে গিয়ে বলতে পারি না আমাকে নেন, আপনার ছবিতে আপনি ছবি বানাচ্ছেন, আমাকে নেন। এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। আমরা যে চলচ্চিত্রতে কাজ করেছি, যে স্বর্ণালী দিনে এসেছি, যে স্বর্ণালী যুগটা আমরা পেয়েছি, যাদের সঙ্গে কাজ করেছি, রাজ্জাক সাহেব থেকে শুরু করে, শাবানা ম্যাডাম থেকে শুরু করে, ববিতা ম্যাডাম থেকে শুরু করে, আলমগীর সাহেব, ফারুক সাহেব, সোহেল রানা সাহেব, ওয়াসিম সাহেব, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অঞ্জু ঘোষ, চম্পা, দিতি, সবার সঙ্গেই আমাদের একটা সুন্দর সুসম্পর্ক ছিল, এবং আমরা সুন্দরভাবে এক একজনে এক একটা ফ্লোরে কাজ করেছি। হ্যাঁ, মানে ওর কাজ না থাকলে ও আমার সঙ্গে দেখা করতো, আমার কাজ না থাকলে আমরা গিয়ে দেখা করতাম। এই যে সুন্দর একটা মুহূর্ত, যে সুন্দর একটা সম্পর্ক ছিল, এটা এখন ইদানিং আমরা এটা পাচ্ছি না। মানে কি, আমাদেরকে মনে হয় এড়ানো হয়, আমাদেরকে এড়িয়ে চলে। এখনকার বর্তমান যুগে যারা কাজ করছে তাদেরকে হাতে গোনা আমি 2-1জনকে চিনি, বাকি কারা কাজ করছে তাদেরকে আমি চিনি না, এতটা আমার পুরো পরিচিত না। আর তারা ভাবে তারাই এখন ডমিনেট করছে ইন্ডাস্ট্রি। তো আমাদেরকে প্রয়োজন নেই, সিনিয়র আর্টিস্টদেরকে প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো প্রয়োজন আছে। এই জন্যই বলবো যে তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করে যে সিনিয়রদের সঙ্গে যদি সুসম্পর্ক রাখে, সম্পর্ক ভালো রাখে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং ভবিষ্যতে তারা আরও ঊর্ধ্বে যেতে পারবে। আমরা যে সময়টা পার করে এসেছি চলচ্চিত্রে, এতটা বছর আমার মনে হয় না ইদানিংকাল যারা আসছে তারা কেউ থাকতে পারছে, টিকতে পারছে।
কেউ টিকতে পারেনি। আপনি একটা ভালো কথা বলেছেন যে এই প্রজন্মে আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, হ্যাঁ। কিন্তু এই প্রজন্ম কেউ শিখছে কেউ শিখছে না। আর এড়িয়ে যাওয়ার কথা বললেন, তো আমাদের এড়িয়ে কারা যাচ্ছে জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাকে দর্শক চিনতে কিন্তু ভুল করে নেই, আপনাকে কিন্তু দর্শক এড়িয়ে যায় নাই। এ প্রসঙ্গে একটি প্রশ্ন করব, সেটা হলো বর্তমান যুগের শিল্পীরা এই একজন শিল্পীর পুরস্কার বিষয়ে বলবো, একজন শিল্পীর পুরস্কার দাতা ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ। একজন শিল্পী পুরস্কার নিয়ে তো জন্মান, তাহলে তার পুরস্কার আর কি দরকার? আপনি একজন জীবন্ত চিত্রনায়িকা, আপনি চলচ্চিত্র পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত, তাহলে আপনার জন্য এই পুরস্কার কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমার কাছে মানে এই পুরস্কারটা আমার মনে হয় যে পুরস্কারের চাইতে যে আমার যে জনগণ, আমার যে দর্শক, বড় পুরস্কার। হ্যাঁ, যারা আমাদের ছবি দেখে এখনো এই পর্যন্ত তারা আমাদেরকে মনে রেখেছে, আমাদেরকে ভালোবাসে, দেখা হলে যে দৌড়িয়ে আসে, নতুন আপা আপনার ওই ছবিটা দেখেছি, নতুন আপা আপনার এই ছবিটা দেখেছি, আপা আপনার সঙ্গে একটা সেলফি উঠাই। এই যে পুরস্কার, কিন্তু ওরা 11 জন কোনোদিন ভুলবে না, ওরা 11 জন তো প্রশ্নই আসে না। ওরা 11 জনের অনেক ছবি আছে আপনার খুবই জনপ্রিয়, হ্যাঁ, জনপ্রিয় ছবি। তারপরে অনেক ছবি হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি হয়েছে, কিন্তু ওরা 11 জন আমি বলবো এটা একেবারে স্বাধীনতার পরপরই ছবিটা শুরু হয়েছে, পরপরই আমরা কাজ করেছি, এবং যা দেখেছে দর্শকরা সব অরিজিনাল ছিল। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, জিপ থেকে শুরু করে, ট্যাঙ্ক থেকে শুরু করে, কামান বলেন, গোলা বারুদ বলেন, সব অরিজিনাল ছিল। আপা কি কি ঘাত প্রতিঘাত পেরিয়ে জীবন সম্মুখ ভাগে এগিয়ে এসেছেন? কি কি ঘাত, কি কি প্রতিঘাত, সেটা আসলে বলতে গেলে অনেক লং হয়ে যায়। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা আমাদেরকে ছোট রেখেই মারা গেছেন। আমরা খুব একটা বুঝি না, বাবা যে বুঝি এইটুক বুঝি, কিন্তু হঠাৎ করে মারা যাওয়াতে আমাদের সংসারে একটা খুব দুঃসময় চলে আসছে। তো সেই সময়গুলো, দুঃসময় আসলেও কিন্তু আমরা কিন্তু খারাপ ছিলাম না, ভালো ছিলাম। যদি জিজ্ঞেস করো কেন ভালো ছিলাম, সেই সময়টায় আমাদের মনে হতো যে সম্পূর্ণ যত কিছুই খাচ্ছি সব জিনিসের একটা মূল্য না, ভেজাল না, সব ভালো জিনিস ছিল। যা খেয়েছি এখন ভেজাল, মূল্যহীন হয়ে যাচ্ছে। তখনকার যে যা খেয়েছি, এখন মনে হয় যে আমি এখন চিন্তা করি যে ওই সময় যা যা খেয়েছি বলে এখনো মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সেই সময় সলিডগুলো খেয়েছি বলেই ভালো আছি। মানুষের মন মানসিকতা খুব ভালো ছিল। হ্যাঁ, আর পিওর ছিল। আমাদের একটা গোয়ালও ছিল, দুধ দিয়ে যেত। সেই দুধের মালাই দেখলে তোমার জিভে পানি এসে যাবে, এত মোটা, এত বড়। আমার আবার খুব প্রিয় ছিল দুধের মালাই দিয়ে, মুড়ি দিয়ে, চিনি দিয়ে, নারকেল দিয়ে খেতে। তো আমার মা খুব করতো। তারপরেও কিন্তু অনেক দুঃখ কষ্টের মধ্যেও আমরা খুব ভালো ছিলাম। যেহেতু আমার বড় বোন গীতা, উনি নাটক করতেন ওই সময়, উনি নাটক করতেন। তো ওনার মাধ্যমে আমাদের সংসারটা চলতো আর কি। আমার ওরকম কোনো আত্মীয় স্বজন নাই। আমরা 4 বোন ছিলাম, 4 বোনের মধ্যে বড় বোনই নাটক করেছে। তারপর আস্তে আস্তে আমরাও নাটকে, আমি যেমন গান, ওখানে আমাদের ময়মনসিংহ বাফা ছিল, বাফাতে গান শিখতাম, ডান্স শিখেছি, অভিনয়ও করেছি। ওই সূত্র ধরেই আমার বড় বোন আবার চলচ্চিত্রতে 3-4টা চলচ্চিত্রতে কাজ করেছে সুমিতা দেবীর সঙ্গে। তো ওই সূত্র ধরেই সুমিতা দেবী আমাকে এই চলচ্চিত্রতে এনেছেন। তাহলে আপনার প্রতি একটা প্রশ্ন থাকবে, সেটা হলো আপনি ওল্ড ইজ গোল্ড, তরুণ শিল্পীদের ভিড়ে আপনি ওল্ড ইজ গোল্ড কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। একটি জায়গায় মানুষকে বিশেষ করে বয়সে থেমে যেতে হয়। আপনার এই মানুষের থেমে যাওয়া বয়সটা কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? যদিও মানুষ
বৃদ্ধ হলে থেমে যায়, আসলে কি বৃদ্ধ হলেই থেমে যেতে হবে, নাকি নিজ থেকেই কোনো একটা বয়স এলেই থেমে যেতে হয়? না, এটা এটা বললে আমি বলবো যে থেমে যাওয়াটা, বয়স হলে যে থেমে যাবে, এটা শুধু আমাদের দেশেই প্রযোজ্য। কারণ আমি যা যা দেখি, বাইরের যে কান্ট্রিগুলো আছে, বম্বে বলো, যেখানেই দেখি, তাদের এত বয়স হওয়ার পরও কিন্তু তারা থেমে থাকে না। না, থেমে থাকে না। তাদেরকে এস্টাবলিশড করার জন্য নিত্য নতুন কোনো না কোনো কিছু মধ্যে দিয়ে তারা লেগেই আছে। তাদেরকে ক্যামেরাম্যান ধরেই আছে, স্টিল নিচ্ছে, ফ্যানরা ছবি তুলছে। শুধু আমাদের দেশেই এটা একটু। আপনি একটা ভালো কথা বলছেন আপা। আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইংলিশ ছবিগুলিতে নায়ককে বয়স্ক দেখা যায়, কিন্তু আমাদের দেশে একটা কালচার কি, নায়ককে হতে হবে তরুণ, কিশোর উত্তীর্ণ, এরকম 18-17 এরকম। এটা কেন? না, এটা হলো যার যার তারা, তাদের মেন্টালিটি হলো ওইভাবেই। তারা যত বয়স হয় একটা নায়িকার, হলিউডে দেখো একটা নায়িকার যত বয়স হয়, তাদের কিন্তু তাকেই হিরোইন বানায়। একটা হিরোর বয়স হয়ে গেছে, তারপরেও কিন্তু সে হিরো। তাকে নিয়ে, তাকে বেস করেই গল্প তৈরি করে। যে হিরোইন বয়স হয়ে গেছে তাকে বেস করেই গল্প তৈরি করে। আমাদের এখানে কয়জন লোক আমাদের দিকে তাকায়, আমাদেরকে নিয়ে বেস করে গল্প করার মতো কেউ আছে? কাউকে দেখি না। আমাদের তো অনেক শিল্পী আছে, এখনো অনেক সিনিয়র শিল্পী আছে। কেউ কি এখনো পর্যন্ত যখন রাইটার্সকে নিয়ে বসে গল্প একটা রেডি করে? দিফাদার ছবির কথা উল্লেখ করা যায়, একজন বয়স্ক মানুষকেই হিরো বানিয়ে দিল, তাকে নিয়ে একটা চলচ্চিত্র তৈরি হয়ে গেল দিফাদার। এই ধরনের চলচ্চিত্র বাংলাদেশে হচ্ছে না বলে আপনার অভিযোগ? হচ্ছে না। এই মেন্টালিটি, মনোমানসিকতা থাকতে হবে। এটার জন্য তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক চিন্তা করতে হবে, অনেক কিছু ঘাটতে হবে, অনেক কিছু দেখতে হবে, অনেক ছবি দেখতে হবে, হলিউডের বলো, সাউথের বলো, বহু কিছু দেখে তোমাকে এগুলোকে রপ্ত করতে হবে। যে ওরা যদি পারে তাহলে আমরা কেন পারি না? আবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসব। কিভাবে টেনে নিয়ে যাচ্ছেন আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবন? জানতে চাই আপনার অজানা অনেক কথা। আসলে আমি ইদানিং বললাম না যে ডিসেম্বরের 6 তারিখে আমার হাজব্যান্ড মারা গিয়েছে। আর এমনি বেসিক্যালি আমার আব্বু আম্মুও নেই, ভাইও নেই, যারা আছে তারা থাকার পরেও নেই। তা আমি খুব অ্যালোন ফিল করি। আমি চাই যে যতদিন বেঁচে থাকি আমি আমার চলচ্চিত্র নিয়ে বেঁচে থাকতে চাই, আমার চলচ্চিত্রর মাঝেই বেঁচে থাকতে চাই। এখানেই, এই বাংলার মাটিতেই যেন আমি আমার দর্শকদেরকে আরও কিছু উপহার দিতে পারি, আরও কিছু ছবি উপহার দিতে পারি। আমি আমাদের প্রযোজক, আমাদের ডিরেক্টর, আমাদের যারা শিল্পী সমিতি আছে তাদের সকলকেই অনুরোধ করব, আমাদের দেশে এখনও গুণী শিল্পী অনেকেই আছেন, ঘরে বসে থাকেন। তাদেরকে আপনারাই পারেন বাঁচাতে। যাদের বলছি, প্রযোজক বলছি, তারা যদি স্ক্রিপ্ট করে, তাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে গল্প বেস করে থাকবে, নতুন পুরনো সব শিল্পী থাকবে। তাদেরকে নিয়ে বাইরে হচ্ছে না, পুরনো শিল্পী কলকাতাতে হচ্ছে না, পুরনো শিল্পীদেরকে নিয়ে, নতুনকে নিয়ে সব দেশেই হচ্ছে, শুধু আমাদের দেশে হচ্ছে না। তা আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে নিয়ে ভাবুন, আমাদের মতো আরও যারা শিল্পীরা আছে, ঘরে বসে আছি আমরা, আমাদেরকে নিয়ে ভাবুন, আমাদেরকে নিয়ে কাজ করুন। এবং আমার মনে হয় আমরা নতুন পুরনো মিলে কাজ করলে, যারা নতুন শিল্পীরা আসছে তাদেরকে আমরা কিছু জ্ঞান দিতে পারবো। তারা আমাদের কাছে থাকলে আমাদের কাছ থেকে ভালো কিছু শিক্ষা পেতে পারবে। নতুন শিল্পীর কথা বললেন, আপনি একজন পুরনো শিল্পী। সফলতা বলে আপনি কি মনে করেন? আপনি কি নিজেকে সফল বলে নিজেকে দাবি করেন? আমি আসলে না, আমি নিজেকে সফল বলে দাবি করি না। অতৃপ্ততা রয়ে গেছে। একজন শিল্পী কিন্তু এটাই হওয়া উচিত। আমি সফলতা আমি দাবি করি না, কারণ আমার
এখনো অনেক কিছু মনে হয় যে কি যেন বাকি হ্যাঁ আছে। কি যেন বাকি আছে, কি যেন মানে রেখে গেলাম, কি যেন করতে পারলাম না, কি যেন দেখাতে পারলাম না আমার দর্শক ভাই বোনদেরকে। এগুলো অনেক কিছুই কাজ করে, মানে ভিতরে ভিতরে কাজ করে। কারণ সেটাই তো বললাম যে এগুলো চিন্তা করলে একজন ভালো মানুষ যদি কোনো স্ক্রিপ্ট বানায়, চিন্তা যদি করে যে ওনাকে নিয়ে আমরা একটা থিম করি, কত ধরনের গল্প আছে। আপনি খালি শুধু রোমান্টিক ছবি করলেন, হিরো হিরোইনের গান, ফাইট, এটাই তো ছবি না, এটাই দোষ গল্প গুণ না। নিয়ে মানুষ, হ্যাঁ, আপনার একটি দোষ বলতে হবে, একটি গুণ বা ভালো দিক বলতে হবে। দোষ গুণ নিয়ে তো মানুষ। আমি বলবো গুণ তার সেটাই থাকবে যার মন ভালো থাকবে, যে মানুষকে ভালোবাসবে, সেই গুণী লোক। আর আরেকটা কি প্রশ্ন? দোষ গুণ নিয়ে মানুষ, হ্যাঁ, আপনার দোষ একটা গুণ নিয়ে। ভালো দিক, একটা গুণ দিক। গুণ, হ্যাঁ, হ্যাঁ। ভালো দিক এটাই এটা যে গুণ, এটাই যে দোষটা হ্যাঁ, কি আপনার? গুণটা হলো এটাই যে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো ঘৃণা করবে না। তাকে, সে যেমন মানুষ তাকে ভাবতে হবে সেও মানুষ, তাকে সেই চোখে দেখতে হবে, তাকে সেইভাবেই ভালোবাসতে হবে। সেটা রাস্তার ছেলেই হোক, একজন ভিখারিই হোক, যেই হোক, আল্লাহর সৃষ্টি আমরা সবাই। যে রাস্তায় থাকে সেও, আর যে অট্টালিকায় থাকে সেও। তো আমাদেরকে ভাবতে হবে আমরা সবাই মানুষ। আমাদের কিছু টাকা আছে বলে আমরা অহংকার করি, রাস্তার ছেলেটাকে কুলে নিতে চাই না, হাত দিতে চাই না, নোংরা হয়ে যাবে হাত, ধুয়ে ফেলতে চাই। এটা যেন না হয়, এটা যেন কেউ না করে। একজন যে জ্বলে আগুন জ্বলে, একজন বিখ্যাত কবির বিখ্যাত কবিতা, আপনি শিল্পী, আপনার বুকেও কি আগুন জ্বলে? অবশ্যই। কি আগুন? শিল্পীদের বুকে আগুন জ্বলবেই। শিল্পীদের আগুন থামানো খুব মুশকিল। প্রত্যেকটা শিল্পীর জন্যই বলছি, হয়তো সবাই সব কিছু খুলে বলে না, যার জন্য সেটা জানা হয় না কি আগুন জ্বলছে। এক একজনের ভিতরে এক এক রকমের আগুন জ্বলছে। কর্মজীবন শেষে হ্যাঁ, বা বার্ধক্যে অবসর জীবন কিভাবে কাটাবেন? এটা এখন জানি না, কারণ এই জন্য জানি না। আমার কর্মজীবন তো আমি বলেছি যে আমি এখানেই আছি, চলচ্চিত্রেতেই আছি, এবং যদি ছবি করতে কেউ কাজ করায়, কাজ করব, অবশ্যই করব, চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকব। আর কতদিন বাঁচবো এটা আমি জানি না, এটা তো আল্লাহ জানে আমি বাঁচবো কতদিন। বেঁচেও যদি থাকি, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আপনার কাছে শুধু এইটুকুই আমার প্রার্থনা, আমি যেন সুস্থ থাকতে থাকতেই চলে যেতে পারি ওপারে। আপনি বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা। আপনার আদর্শের কথা মনে হলে আপনার কথা মনে করে, চলচ্চিত্রের আদর্শ, চলচ্চিত্রের যে শিল্পবোধ, এই শিল্পবোধের কথা মনে হলে আমরা চিত্রনায়িকা নতুনের কথা মনে করি, এবং এদেশের জনগণ, এদেশের দর্শক শ্রোতা আজীবন আপনাকে অবশ্যই মনে রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপা, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটেন নিউজের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আজকে যারা স্টুডিওতে আছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, রোজা মোবারক, এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর বিশেষ করে তোমাকে, তো তুমি আমার ছোট ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। অনেক অনেক বছর আল্লাহ যেন তোমাকে হায়াত দান করেন। তুমি যেন এইভাবেই আরও আমাদের পুরাতন নতুন শিল্পীদেরকে দর্শকদের সামনে উপস্থিত করতে পারো, এটা আমি আশা করব। যে শুধু পুরনো শিল্পী না, নতুন শিল্পীদেরকেও নিয়ে অনুষ্ঠান করতে পারো। হ্যাঁ, এটা করা উচিত ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা নতুনের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।